গুড ইভিনিং, প্রাইম টাইম এট 18 আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং প্রথমে যে খবরে নজর রাখবো, আজ দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খবরের একটি হলো সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রথমবার এবং বেশ কিছু বিষয় তুলে আনলেন। পরিবারতন্ত্র নিয়ে যেমন চ্যালেঞ্জ ছুড়লেন, তেমনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা তুলে আনলেন তা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তবে তার আগে প্রথমে শুনে নেব কি বলছেন। অন্য রাজ্যের কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলছেন অন্য রাজ্যে শুধুমাত্র ভোটে লড়ার জন্য নয়, অন্য রাজ্য জয় করার জন্য ঝাঁপাবে তৃণমূল। শুনুন। अगर हम कोई स्टेट में जाएंगे, चाहे वो कोई भी स्टेट हो, छोटी सी छोटी स्टेट हो, बड़े से बड़ा स्टेट हो, उस स्टेट में हम खाली चुनाव लड़ने के लिए नहीं जाएंगे। हम खाली एक विधायक, दो विधायक जीतने के लिए नहीं जाएंगे, वोट शेयर बढ़ाने के लिए नहीं जाएंगे। अगर जाएंगे वो स्टेट जीतने के लिए जाएंगे। Wherever we will go and start our unit, we will start to win the state. We want to be a platform of choice to the people of that particular state. Whichever state we start our unit in, our organization in, we will take BJP head on and we will start our unit to win the state. বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। জয়প্রকাশ দা, সামনেই পাঞ্জাব নির্বাচন, সামনে উত্তরপ্রদেশ নির্বাচন, কি মনে হয় বাংলার নির্বাচনে যে ফল করেছে তার থেকে কনফিডেন্স বা আত্মবিশ্বাস পেয়ে কি অন্য রাজ্য জয়ের কথা বলছে অভিষেক? কিভাবে দেখছেন আপনারা? না, অভিষেক বাবু সবে সাধারণ সম্পাদক হয়েছেন সর্বভারতীয় তৃণমূল। যদিও তৃণমূল বাস্তবিক অর্থে এই পশ্চিমবঙ্গেরই একটি পার্টি, এর বাইরে তাদের কোথাও কোনো অস্তিত্ব আছে বলে আমরা জানি না। তার সর্বভারতীয় নাম আছে, সঙ্গে তার সাধারণ সম্পাদক হয়েছেন, হয়ে আজকে বলেছেন। এবং সর্বভারতীয় রাজনীতিটা শিগগিরই উনি বুঝতে পারবেন আরো ভালো করে, কারণ আমরা জানি, আপনারাও জানেন যে সারা ভারতে বলছেন ছোট বড় যে কোনো রাজ্য হোক আমরা যাব, এবং শুধু আসন জেতার জন্য নয়, ক্ষমতা দখলের জন্য। এবার প্রশ্ন হচ্ছে সারা ভারতে কমপক্ষে 200 কি 220টি আসনে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই হয় এবং সামনের নির্বাচনেও হবে। সেখানে কংগ্রেস হচ্ছে প্রধান দল, বিরোধী দল বিজেপি থেকে। তো সেখানে তাহলে প্রথমে জমি দখল করতে গেলে এই ক্ষমতা লড়াইয়ের জন্য তাহলে কংগ্রেসের সঙ্গে আগে লড়তে হবে, কংগ্রেসকে তো সরাতে হবে, তারপর তো বিজেপির সামনে গিয়ে আমনে সামনে লড়াই হবে। আজকে যেরকম পশ্চিমবঙ্গের লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের সামনাসামনি লড়াই হয়েছে, সেটা অন্য সব রাজ্যে গিয়ে করতে গেলে তাহলে সেই সব রাজ্যের যে যে দল আছে সেই সব দলের সঙ্গে আগে লড়াই করে তাদেরকে সরিয়ে সেই জমিটা দখল করে তারপর তো বিজেপির সঙ্গে লড়াই। তাই জন্য আমার মনে হচ্ছে বোধহয় এনারা প্রথম যাবেন অন্য অন্য জায়গায় গিয়ে, যেরকম উড়িষ্যায় গেলে বিজেপির সঙ্গে আগে লড়াই করবেন, করে তারপর তো বিজেপির সঙ্গে, কিংবা ইউপির কথা বললেন, ইউপিতেও তো আগে মায়াবতী বা অখিলেশ যাদবের দলের সঙ্গে গিয়ে তারা কি চাইবেন যে তাদের জায়গা ছেড়ে দিতে এই অভিষেক ব্যানার্জিকে, যে এসো ভাই আমাদের হয়ে লড়াইটা লড়াই দিয়ে তোমরা এখানে তৃণমূলের রাজত্ব তৈরি করো। কিংবা পাঞ্জাবে মনে করুন যে যদি কেজরিওয়াল পাঞ্জাবে লড়তে যান, যে বিজেপির বিরুদ্ধে, বা আকালি দল, তারা কি তৃণমূলকে বলবে এসো এসো খাট পেতে দিচ্ছি বসো, আর তোমাদের খেতে দিচ্ছি খাও, এবার তোমরা আমরা চলে যাচ্ছি, তোমরা এবার লড়ো বিজেপির সঙ্গে? জয়প্রকাশ দা আরো একটি বিষয় আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। পরিবারতন্ত্র নিয়ে যেখানে অমিত মালব্য টুইট করছিলেন, তার আজকে জবাব দিয়েছেন অভিষেক, চ্যালেঞ্জ করছেন যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে তিনি দাঁড়াতে চান, অন্যরা দাঁড়াতে চায় কিনা চ্যালেঞ্জ করছেন। কি বলছেন অভিষেক, আগে একবার শুনবো। इन द फ्लोर ऑफ द हाउस कि भाई एक परिवार से एक जन पॉलिटिक्स करेगा, ये आप करो, सबसे पहले इस्तीफा मैं दूंगा। प्रीच व्हाट यू प्रैक्टिस, आप छोड़ दो। आप डायनेस्टी की बात कर रहे हो, आप तो डायनेस्टी टर्नकोट्स को लेते हो भाई, एंड यू आर टॉकिंग अबाउट डायनेस्टी, एंड व्हाई आर यू सो रैटल्ड विथ माय अपॉइंटमेंट?
जब तृणमूल का कुछ है ही नहीं, आप कह रहे हो बंगाल के बाहर, तो इतना डर का क्या मतलब है? आप जाके अपने जो लोग, जिसका कोई, किसी का बेटा एमएलए, किसी का बेटा एमपी, किसी का बेटा मिनिस्टर, पहले हटाओ। आप अपना हिपोक्रेसी को खुद एक्सपोज कर रहे हो। माई आंसर टू देम इज समटाइम्स डायनेस्टी इज बेटर देन बीइंग नास्टी। দলবদলুরা যেমন যোগাযোগ করছেন, ঠিক তার পাশাপাশি বিজেপি বিধায়করাও যোগাযোগ রাখছেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে। তারাও তৃণমূলে আসতে চাইছেন, দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আপনাকে একটু কারেক্ট করে দিই, যারা দল ছেড়ে গেছিল তারা না, বিজেপির অনেক বিধায়ক যারা জিতেছেন তারাও যোগাযোগ করেছেন, এবং সেই সিদ্ধান্তটা ওয়ার্কিং কমিটি সম্পূর্ণভাবে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিয়েছেন যে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না। পরবর্তী ওয়ার্কিং কমিটি মিটিং এ আলোচনা করে সর্বস্তরে পর্যালোচনা করে তারপর সিদ্ধান্তে পৌঁছানো হবে। রাজ্যপাল সম্পর্কে কি বলছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের আজ প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন রাজ্যপাল সম্পর্কে শুনুন। রাজ্যপাল অনেক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, উচ্চ পদে রয়েছেন, আমার মন্তব্য করা ঠিক না। তবে আমি বলবো রাজ্যপাল সুলভ আচরণ করা ভালো বাংলার মানুষের স্বার্থে। কোন রাজনৈতিক দলের অঙ্গুলে হেলনে কাজ না করে মানুষের স্বার্থে রাজ্যপাল সুলভ আচরণ করাটাই একান্ত কাম্য। রাজ্যপাল অনেক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, উচ্চ পদে রয়েছেন, আমার মন্তব্য করা ঠিক না। তবে আমি বলবো রাজ্যপাল সুলভ আচরণ করা ভালো বাংলার মানুষের স্বার্থে। কোন রাজনৈতিক দলের অঙ্গুলে হেলনে কাজ না করে মানুষের স্বার্থে রাজ্যপাল সুলভ আচরণ করাটাই একান্ত কাম্য। রাজ্যের বিরোধী দলনেতা প্রসঙ্গে আজ তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। 40 লক্ষ বাঙালি বাইরে থাকে, পরিণতি ভয়ঙ্কর হতে পারে, এইসব আবার স্টেটমেন্ট দিয়েছে। মানে দিল্লির তল্পিবাহকতা করতে গিয়ে, বশ্যতা স্বীকার করে চাটুকারিতা করতে গিয়ে এতটা নিচে নেমেছে যে বলছে বাংলার মানুষকে শুধরে যান, নইলে 40 লক্ষ বাঙালি বাইরে থাকছে, সেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, আমরা দেখে নেব। এই ধরনের কথা মানুষ পছন্দ করে না। আজকে সমগ্র বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আমি তাকে অনুরোধ করব, আপনি গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করুন এবং বিরোধী দলনেতা হিসেবে বিরোধী দলনেতার যে কাজ আপনি সেটা করুন। সেকেন্ড ম্যান, দলের সেকেন্ড ম্যান বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিরোধীরা অন্তত সেই অভিযোগই বারবার করে এসেছেন। তৃণমূলের সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, এই প্রসঙ্গে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে, শুনুন। না, সেকেন্ড ম্যান থার্ড ম্যান বলেই পার্টিতে কেউ হয় না, আপনারা এটা ভুল করছেন। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর যদি সেকেন্ড ম্যান কেউ হয় দলের কর্মীরা। এটা আমি জনসমক্ষে বলেছি একাধিকবার। এগুলো মিডিয়ার একটা অংশ তৈরি করে, কিন্তু সেকেন্ড ম্যান বলা ঠিক নয়। আমরা তো সকলে কর্মী। আমি যুব সভাপতি হিসেবে কাজ করেছি, তার আগে অন্য সংগঠনে কাজ করেছি, দলের কর্মী হিসেবে আমরা কাজ করছি। আজ দিনে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, প্রধানমন্ত্রীর ঘোষণা। টিকা নিয়ে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেল 5টায় জানিয়ে দিলেন এবার 18 ঊর্ধ্বদেরও বিনামূল্যে টিকা, যে টিকার ব্যবস্থা করবে কেন্দ্র। রাজ্যকে আলাদা করে টিকা কিনতে হবে না। 21শে জুন থেকেই 18 ঊর্ধ্বদের ফ্রি ভ্যাকসিন দেবে কেন্দ্র। 21 जून सोमवार से देश के हर राज्य में 18 वर्ष से ऊपर की उम्र के सभी नागरिकों के लिए भारत सरकार राज्यों को मुफ्त वैक्सीन मुहैया कराएगी। भारत सरकार खुद ही खरीदकर राज्य सरकारों को मुफ्त देगी। प्राइवेट अस्पताल वैक्सीन की निर्धारित कीमत के उपरांत एक डोज पर अधिकतम 150 रुपये ही सर्विस चार्ज ले सकेंगे। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর এই ঘোষণা আপনি কিভাবে দেখছেন? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি যে ব্যক্তির কথা বলবো তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। তবে তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বড় ঘোষণা, গুরুত্বপূর্ণ ঘোষণা। নিঃসন্দেহে 18 ঊর্ধ্বদের এবার বিনামূল্যে টিকা দেওয়া হবে। যে টিকা দেবে কেন্দ্র, অর্থাৎ রাজ্য সরকারকে টিকা কিনতে হবে না। আলাদা করে রাজ্য সরকারের টিকা কেনার প্রয়োজন নেই। 21শে জুন থেকে
18 ঊর্ধ্বদের ফ্রি ভ্যাকসিন দেবে কেন্দ্র। তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ফোনে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, এবার বলুন। দেখুন, প্রধানমন্ত্রী মহোদয়ের এই ঘোষণার মধ্যে একটা বড় ফাঁক রয়ে গেছে। তার কারণ আমি আবার আপনাকে বলি, আমাদের অতীতের অভিজ্ঞতা বলে যে ভারতে অ্যাডিকুয়েট ভাবে ভ্যাকসিন তৈরি করতে পারছে না বলে কেন্দ্র সাপ্লাই দিতে পারছে না রাজ্যগুলোকে। তা সত্ত্বেও যে রাজ্যগুলো পয়সা দিয়ে ভ্যাকসিন কিনতে চাইছে, যেমন ওয়েস্ট বেঙ্গল, তারা অ্যাডভান্স দেওয়ার পরে, রিকুইজিশন দেওয়ার পরেও সেই অ্যামাউন্ট ভ্যাকসিন তারা সেই রাজ্যগুলোতে পৌঁছাতে পারছে না। হঠাৎ করে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো যদি কোথাও থেকে তিনি এত ভ্যাকসিন তৈরি করে দেন, সমস্ত রাজ্যের চাহিদা মতো সাথে সাথে সেই রাজ্যগুলোকে তিনি ভ্যাকসিন পাঠিয়ে দেবেন, তাহলে তো আমাকে বলতে হবে, নিশ্চয়ই তাকে সাধুবাদ জানাবো এবং বলতে হবে যে আন্তর্জাতিক স্তরে ল্যান্ডসেট থেকে শুরু করে সমস্ত স্তরে তিরস্কৃত হওয়ার পর এবং আমাদের দেশের মহামান্য আদালতের কাছ থেকে উপস্থিত হওয়ার পর নরেন্দ্র মোদী মহোদয়ের শুভবুদ্ধির উদয় হয়েছে। আর তা যদি না হয়, যদি বিষয়টা এরকম হয় যে রাত থেকে ক্ষমতাগুলো কেড়ে নিয়ে পুরোটা তিনি আবার কেন্দ্রীভূত করলেন ক্ষমতাটাকে, এবং আমরা দেখব যে রাজ্যকেও ভ্যাকসিন দিতে দিচ্ছে না, আবার তারাও ভ্যাকসিনের অপ্রতুলতার জন্য সাধারণ মানুষকে ভ্যাকসিন দিতে পারছে না, তাহলে সেই আবার প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার মতো গল্প হয়ে যাবে। তাই পুরোটা আগামী দিনে সময় বলবে যে রাজ্যের চাহিদা মতো সঠিক সময় যদি ভ্যাকসিন দিতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো। তা না হলে কিন্তু বলতে হবে তার এই ঘোষণাটা অশ্বত্থামা হতো, তার পিছনে পিছনে একটা ইতিগজও থেকে গেল। ধন্যবাদ। তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে ফোনে ছিলেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, শুনুন। প্রধানমন্ত্রী আজকে পরিষ্কার বলেছেন যে রাজ্য সরকাররাই চেয়েছিল যে আমাদেরও দায়িত্ব দেওয়া হোক, তার জন্য 25% দায়িত্ব ছিল রাজ্য সরকারের। এবং গত বণিক সভার মিটিং এ মাননীয় যেটা ঘোষণা করলেন যে 1.5 কোটি ভ্যাকসিন আমি দিয়েছি, 1,25,00,000 ভ্যাকসিন সেটা বিনামূল্যে দেওয়া হয়েছিল রাজ্যকে, সেটা স্বীকার করেন না, তাপস বাবুরাও স্বীকার করেন না। ভোটের আগে উনি বললেন আমাদের হাতে ক্ষমতা দিলে আমরা বিনামূল্যে ভ্যাকসিন দেব, আমি কেন্দ্রের ওপর নির্ভর করব না। আর আজকে কেন বলছেন যে কেন প্রধানমন্ত্রী আগে নেননি? প্রধানমন্ত্রী ভ্যাকসিন নিয়ে বড় সড়ো ঘোষণা করেছেন আজ। কি সেই ঘোষণা? প্রথমত 18 ঊর্ধ্বদের বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র, রাজ্যকে আলাদা করে টিকা কিনতে হবে না। আর কি বলেছেন শুনুন। इस साल 16 जनवरी से शुरू होकर अप्रैल महीने के अंत तक भारत का वैक्सीनेशन कार्यक्रम मुख्यतः केंद्र सरकार की देखरेख में ही चला। राज्य सरकारें अपनी तरफ से भी प्रयास करना चाहती हैं, तो भारत सरकार को क्यों इतराज हो? 1 मई से राज्यों को 25% काम उनके हवाले कर दिया गया। एक तरफ मई में सेकेंड वेव, दूसरी तरफ वैक्सीन के लिए लोगों का बढ़ता रुझान, और तीसरी तरफ राज्य सरकारों की कठिनाइयां। मई में 2 सप्ताह बीतते बीतते कुछ राज्य खुले मन से ये कहने लगे कि पहले वाली व्यवस्था ही अच्छी थी। 1 मई के पहले वाली, यानी 1 मई के पहले 16 जनवरी से अप्रैल अंत तक जो व्यवस्था थी, पहले वाली पुरानी व्यवस्था को फिर से लागू किया जाए। साथियों, आज ये निर्णय लिया गया है कि राज्यों के पास वैक्सीनेशन से जुड़ा जो 25% काम था, उसकी जिम्मेदारी भी भारत सरकार उठाएगी। ये व्यवस्था आने वाले 2 सप्ताह में लागू की जाएगी। গত কয়েকদিনের থেকে এই মুহূর্তে সংক্রমণ অনেকটাই কম, অর্থাৎ সেক্ষেত্রে বলা যেতেই পারে বিশেষজ্ঞরা মনে করছেন সেকেন্ড ওয়েভের ধাক্কা হয়তো আমরা সামনে নিয়েছি, কিন্তু থার্ড ওয়েভ, বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন থার্ড ওয়েভ বা তৃতীয় ঢেউতে সবচেয়ে বেশি সংক্রমিত হতে পারেন শিশুরা, তাদের নিয়ে আশঙ্কা বেশি রয়েছে। আর সেই জন্যই তাদের জন্য ভ্যাকসিন যে ট্রায়াল এর আগে এইমস পাটনায় শুরু হয়েছিল, এবার দিল্লিতেও শুরু হলো।
দ্বিতীয় ঢেউ কিছুটা হলেও বাগে আসছে, তবে এরই মধ্যে বাড়ছে থার্ড ওয়েভের আশঙ্কা। বিশেষজ্ঞদের অনেকের আশঙ্কা থার্ড ওয়েভে শিশুরা করোনায় আক্রান্ত হতে পারে বেশি। এই কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে সরকার। পাটনার পর দিল্লির এইমসে হয়ে গেল শিশুদের ভ্যাকসিন ট্রায়াল। আমাদের এই যে গ্রুপটা 18 বছরের তলায়, এদেরকে রক্ষা করতে হবে। তো এই রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন। আমার মনে হয় শুধু ডোজটা নির্ধারণ করতে হবে যে কত ডোজে আমরা ভ্যাকসিনটা দেব এবং কোন ডোজ দিলে আমরা অপটিমাম অ্যান্টিবডি রেসপন্স পাচ্ছি। কম বয়সীদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু করেছে কেন্দ্র। গত সপ্তাহে পাটনা এইমসে ট্রায়াল হয়। 12 থেকে 18 বছর বয়সীদের দেওয়া হয় কোভ্যাক্সিন। সোমবার দিল্লির এইমসে হয়ে গেল শিশুদের কোভ্যাক্সিন ট্রায়াল। 2 থেকে 6 এবং 6 থেকে 12 বছর বয়সীদের দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। 18 জন শিশুর উপর কোভ্যাক্সিনের ট্রায়াল হয়েছে। देखो, we have no way out of COVID. एक ही रास्ता है, वो तो है वैक्सीन लगवाना। Everything under the sun is dangerous. कुछ भी सेफ नहीं है, किसी के भी साइड इफेक्ट हो सकते हैं। तो लेट्स जस्ट गो फॉर दिस। कोविड होने से बेटर तो यही है। डरेंगे तो कोरोना तो जाएगा नहीं, तो इसलिए बच्चे को भी आगे करना है, क्योंकि मेरे 2 बच्चे हैं और दोनों ही बहुत ज़्यादा जल्दी स्कूल जाना चाहते हैं। আপাতত 6 থেকে 9 মাস ধরে চলবে এই ট্রায়াল। সফল হলে শিশুদের টিকাকরণে আরো গুরুত্ব দেওয়া হবে। ये अभी ट्रायल जो है पूरे 6 to 9 मंथ का है। ক্লাস 12 এর ছাত্রদের ভ্যাকসিন দেওয়া হোক, এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল দিল্লি হাইকোর্টে। আদালতে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয় শিশুদের নিয়ে কোভ্যাক্সিনের ট্রায়াল চলছে। ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত এখনই 18 বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। ফলে ছোটদের ভ্যাকসিন পেতে আরো কিছু দিনের অপেক্ষা। নিউজ 18 বাংলা। দিনের আরো একটি বড় খবর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবছর বাতিল। করোনা আবহের জন্য উচ্চ মাধ্যমিক বাতিল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যায়ন কিভাবে হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 7 দিনের মধ্যে এ নিয়ে সিদ্ধান্ত হবে। 34,000 ইমেল আমরা পেয়েছি। উচ্চ মাধ্যমিকেও এক্সামিনেশনের পক্ষে নয় 83%। কোভিড চলছে এবং প্যান্ডামিক চলছে এবং অনেক স্কুলও সেফ হাউস হয়ে গেছে। আমরা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না। ইভ্যালুয়েশনটা কি করে করবে, এক্সপার্টস গ্রুপের একটা ওপিনিয়নও আছে, কিন্তু সেটা দেখে নিতে হবে যাতে বাচ্চাদের অসুবিধে না হয়। কিভাবে কি নম্বরের অ্যাসেসমেন্ট হবে সেগুলো ছাত্রছাত্রীদের আগামী 7 দিনের মধ্যে জানিয়ে দেবেন। পাবলিক ওপিনিয়নকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো। রাজ্যের এই সিদ্ধান্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কি বলছেন এই সিদ্ধান্ত সম্পর্কে শুনুন। আগে তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং কারোর সঙ্গে কোনো রকম আলোচনা না করেই কবে হবে, কিভাবে, কতক্ষণের, 1.5 ঘন্টার হবে পরীক্ষা, এটা উনি বলে দিয়েছিলেন। কারো সাজেশন না নিয়ে আগে ডিসিশন নিয়েছিলেন, পরে সাজেশন দিচ্ছেন লোকের। কিন্তু কেন্দ্র সরকার তাদের সাজেশন অনুযায়ী আর না করার জন্য সবাইকে আবেদন করেছিলেন। যেটা ডিসিশন নিয়েছেন ঠিকই আছে, আমার মনে হয় এটা আরো আগে নিলে ভালো হতো। ফের অশান্ত ভাটপাড়া জগদ্দল, দফায় দফায় বোমাবাজি। নির্বাচনের আগে যেরকম ছিল ঠিক তেমনি নির্বাচনের পরেও বারবার অশান্তি থামছে না। অর্জুন সিং এর বাড়ির কাছে বোমাবাজি, 1 জন আহত এবং ঘটনাস্থলে অর্জুন সিং গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। আসছে, বোম মারছে, লুট করছে। রবিবার দুপুরে জগদ্দলে বিজেপি কর্মীকে বোমা মেরে খুনের অভিযোগ। রবিবার রাতে ভাটপাড়ায় বোমাবাজি। এবার একেবারে সাংসদের বাড়ির কাছে বোমাবাজির অভিযোগ। স্থানীয়দের দাবি 20,000 টাকা দাবি করে তোলাবাজরা। তারপরেই হামলা, বোমাবাজি, ভাঙচুর করা হয় দোকান, মোটরসাইকেল। 4-5 बम छत पे ऊपर मार दिया। यहाँ पे दुकान पूरा हमारा तोड़ दिया, वो दुकान तोड़ दिया, पूरा बाइक टुकड़ा टुकड़ा कर दिया। बाइक को टुकड़ा करने के बाद भी उसको लेके जा रहे थे। पूरा लूटने का प्लान था। डर के हमारे दुकान नहीं खोलने देते हैं कि ना तुम घर में रहो ना खोलो। कैसे कि इससे पैसा मांगा है, लेकिन दुकान तुम चलाता है तो हमको पैसा कि दिए, हमको पैसा 20,000 दीजिए। हम लोग तो इतना डर गए हैं कि हम लोग के खड़ा नहीं होना जाता है।
অভিযোগ, এলাকার সিসি ক্যামেরা ভেঙে রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার मनोज वर्मा। एक मैरिज अनुष्ठान हो रहा था, उसमें एक बॉम्बिंग हुआ था, तो उसके रिटेलिएशन में फिर यहाँ पर दो ग्रुप में थोड़ा क्लैश हुआ है। সন্ত্রাসের প্রতিবাদ পুলিশ পিকেটের দাবিতে সোমবার সকালে ভাটপাড়ায় ঘোষপাড়ায় অবরোধ করেন স্থানীয়রা। সেখানেই রীতিমতো রণংদেহী মেজাজে বিজেপি সাংসদ অর্জুন সিং। আসছে, বোম মারছে, লুট করছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ এখন প্রায় 100 থেকে 150 আছে, আমি দেখে এসেছি। তার মধ্যে বম পড়ছে। পুলিশ তো আউট অফ কোর্ট বলছে কি আমরা এই জেহাদিদের বিরুদ্ধে কিছু করতে পারবো না। ওর মতো মিথ্যাবাদী তো আর কেউ নেই, ওর মতো ক্রিমিনালও আর কেউ নেই। ওকে অ্যারেস্ট করলেই ভাটপাড়া শান্ত হবে। রবিবার জগদ্দলে বিজেপি কর্মী খুন হন। সেই খুনে অভিযুক্তের বয়ান নিউজ 18 বাংলায়। বোমাবাজিতে অভিযুক্ত টুনটুনেরও উড়ে গেছে একটি হাত। তোর উপর বোম চালিয়েছে কে? জিওপি। ও মরে গেল কেন? ও মরে গেছে, ও মরে যাচ্ছে, আমিও মরে যাচ্ছি। তো 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 অন্য কোথাও লাগিয়েছে। খুন, বোমাবাজি, ভাঙচুর, গত 7 দিনে বারবার অশান্ত হয়েছে জগদ্দল ভাটপাড়া। কিন্তু কেন এত অশান্তি? অনেকে বলছেন এর পেছনে রয়েছে রাজনীতির অঙ্ক। 2019-এর লোকসভা ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা ছাড়া সবকটি বিধানসভা আসনেই এগিয়ে ছিল বিজেপি। 21-এর কুরুক্ষেত্রে ছবিটা পুরো উল্টে যায়। ভাটপাড়া ছাড়া সবকটি বিধানসভাতেই জয়ী হয় তৃণমূল। এই পরিস্থিতিতে আরো বেড়েছে রাজনৈতিক টক্কর। অর্জুনগড়ে এখন প্রতিদিনই বোমাবাজি, এলাকা দখলের লড়াইয়ের অভিযোগ। অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।